আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে একটা সেট আসছে। সেটটার মডেল হচ্ছে পোকো X3 Pro। জি বস। এই সেটটা হঠাৎ অফ হয়ে গেছে। জি। আমাদের কাছে সেটটা আসার পরে আমরা খুলে প্রাথমিকভাবে দেখলাম যে সেটটা এর আগে কখনো কাজ করা হয় না, অর্থাৎ মাদারবোর্ডটা একদম ইনটেক। জি বস। আর পাওয়ার সাপ্লাই লাগাই আমরা চেক আপ করে যতটুকু বুঝলাম যে এটা প্রসেসর রিবোল করতে হবে। জি বস। আচ্ছা, অনেক সময় দেখা যায় রিবোল করতে গেলে কিন্তু তোমার প্রসেসর ড্যামেজ হয়ে যায়, অথবা মাদারবোর্ড খুলে যায়, অথবা ট্র্যাক ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু সেই সেটটা ডেড হয়ে যায়, ঠিক হয় না। জি বস। তো আজকে আমরা এই সেটের প্রসেসরটা রিবোল করব, পাশাপাশি সঠিক ওয়েতে কিভাবে রিবোল করলে কোনো ড্যামেজ হবে না বা সেটটাও মনে করে ডেড হবে না, সেই প্রসেসটা আমরা আজকে দেখব। ওকে ওকে। এই যে দেখো, আমরা মাদারবোর্ডটা, এই যে দেখছো মাদারবোর্ডটা, এই যে এটার নিচে হইলো তোমার প্রসেসর প্লাস ইউএফএস, তাই না? এটা কিন্তু কোনো কাজ করা হয় না, একদম ইনটেক না। আচ্ছা, এই পাশেও দেখছো কোথাও কোনো কাজ করা হয়েছে? একদম চকচকা ফ্রেশ মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডটার কি সমস্যা সেটা তো তোমাদেরকে বলা হয়েছে, তাই না? যেটা প্রসেসর সংক্রান্ত প্রবলেম, কিন্তু প্রসেসর যে সমস্যা সেটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? আচ্ছা, আমরা এটা সুইচিংটা দেখবো, তাইলে তো কনফার্ম হইতে পারবো, তাই না? পাওয়ার সাপ্লাই আমরা 4 ভোল্টেজ সেট করে নিই, ঠিক আছে? 4 ভোল্টেজ সেট করে নিলাম, তারপরে এই যে ব্যাটারি কানেক্টরটা আমরা লাগাবো। ধরো এই যে ব্যাটারি কানেক্টরে পাওয়ার কেবলটা আমরা ইনজেক্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সুইচিংয়ে চাপ দিব, দেখো পাওয়ার সাপ্লাই এটা রিডিং কত আসে, কত আসছে? 13 এসে স্টেক হয়ে দাঁড়ায় আছে না? আচ্ছা, এটা এরকম 13 বা 14তে এসে স্টেক হয়ে দাঁড়ায় থাকে, তার মানে কি এটা তোমার র্যাম বা প্রসেসর সংক্রান্ত প্রবলেম না? তাহলে তো আমরা কনফার্ম হইলাম যে এটা র্যাম বা প্রসেসর সংক্রান্ত প্রবলেম, তাই না? পাওয়ার আইসি যদি সমস্যা থাকতো তাহলে অন্যরকম সিমটম আসতো না? তাহলে মোটামুটি আমরা একটা ধারণা করলাম যে এটা র্যাম অথবা প্রসেসর দুইটার একটা প্রবলেম আছে, তাই তো? এখন আমরা সুইচিংটা তো দেখলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা এটার মধ্যে চার্জার ইনজেক্ট করে তারপরে আমরা আরেকটু দেখবো যে এটার অ্যাম্পিয়ার কত কনজাম্পশন করে। ওকে, এখন আমরা এটা এই যে চার্জারটা ইনজেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, চার্জারে অ্যাম্পিয়ার কত কনজাম্পশন করে দেখো তো। এখানে দেখছো এই যে 0.4, তার মানে একদম মাইনর এম্পিয়ার নিচ্ছে, তাই না? এটা রানিং সেটে এই এম্পিয়ারটা নিবে না, আরো বেশি নিবে না? তার মানে এটা সেটটা যে রান হচ্ছে না সেটা তো আমরা কনফার্ম হইলাম, তাই না? তাইলে আমরা পাওয়ার সাপ্লাই রিডিং দেখলাম এবং চার্জার ঢুকায় এম্পিয়ার কনজাম্পশন দেখলাম। ওকে, মডেলটা কত বলছি খেয়াল আছে? পোকো X3 Pro। আচ্ছা, আমরা একটু ডায়াগ্রামটা একটু দেখি, তাহলে আর একটু ধারণা পাবো। এই যে দেখো, এইটা আমরা পোকো X3 Proর তোমার বোর্ড ভিউটা ওপেন করে নিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাজ করব, ধরো এই যে এইটা, তাই না? এটা হলো প্রসেসর না? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হইলো তোমার অনেক সেটে তো তোমার মনে করো যে সিপিইউ এবং স্টোরেজ দুইটা আইসি থাকে না, কিন্তু এইটার মধ্যে তো তিনটা। আমরা এটাকে কি বলি? ডাবল আইসি বলি, তাই না? আচ্ছা, ডাবল আইসিটা কেন হয়েছে? এই যে পাশেরটা হইলো ইউএফএস, ঠিক আছে? আর এইখানে নিচে হইলো সিপিইউ আর উপরে হইলো র্যাম। তাইলে আমরা যেই সমস্যাটা পাইছি যে এটা তোমার 13-14 আইসা আটকায় থাকে, তাই না? স্টাক হয়ে থাকে। তাইলে এই জাতীয় প্রবলেম কিন্তু র্যামের থেকে হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? আচ্ছা, এখন র্যামের থেকে হইলেও কিন্তু এই র্যাম কানেকশন পাচ্ছে কিন্তু সিপিইউর মাধ্যমে। প্রথমে সিপিইউ, তারপর উপরে র্যাম। তাইলে সিপিইউ থেকে কানেকশন মিস হইলেও কিন্তু র্যাম কাজ করবে না। তাইলে আমরা কি করব? আমরা দুইটা আইসি খুলে যদি রিভলভ করে দেয় তাহলে সেই কাজটা পারফেক্ট হবে, তাই না? আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে। বিষয়টা হইলো অনেক সময় আমাদের কাছে র্যাম সমস্যা আসে অথবা সিপিইউ প্রবলেম মনে হয়, কিন্তু যে কোনো আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য তার ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে না? ধরো র্যামটা অ্যাক্টিভ হওয়ার জন্য তার ইনপুট ভোল্টেজ লাগবে না? ওই লাইনে যদি শর্ট সার্কিট থাকে তাহলে কি এটা তোমার হবে, সেট রান হবে? যদি ওই সাইডে ভোল্টেজ মিসিং থাকে তাহলে কি সেটটা কি রান করবে? তাহলে আমরা এই যে ডাবল সিপিইউটা যখন খুলবো, খোলার আগে প্রাথমিকভাবে যেটা আমাদের দায়িত্ব সেটা হলো এই র্যামের বা সিপিইউর কয়েকটা রিকোয়ারমেন্ট ভোল্টেজ আছে, যেইটা আমাদের মাইপা দেখতে হবে ওই লাইনে শর্ট সার্কিট আছে কিনা অথবা ওই লাইনে ভোল্টেজ মিসিং আছে কিনা। যদি শর্ট সার্কিট এবং ভোল্টেজ দুইটাই ঠিক থাকে তখনই আমরা সিপিইউ কনফার্মে খুলবো। ওকে, কারণ যেহেতু কাজটা মেজর একটা কাজ, তাই না? এই যে দেখো, পোকো X3 Proর স্কিমেটিক ডায়াগ্রাম কিন্তু নাই, ঠিক আছে? কিন্তু এইখানে তোমার একটা কতগুলো ভোল্টেজ ওরা দেখাইছে, যেটা তোমার সিপিইউ এবং র্যামের জন্য যেই ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে এগুলো কিন্তু এখানে দেখাইছে, ঠিক আছে? তা আমাদের তো আসলে এইটা হইলেই চলে, তাই না? যেহেতু আমরা সিপিইউর কাজ করব। আচ্ছা, তাইলে প্রাথমিকভাবে আমরা যেটা করব, ঠিক আছে, এই যে সিপিইউর যে ভোল্টেজের লাইনগুলো দেখছো, যে এখানে দেখা যাচ্ছে এই যে বিরেজ 1.8, 1.8, 1.8, 1.8, তিনটা 1.8 আছে এখানে, ঠিক আছে? তারপরে 1.2,
3.1 এবং 1.1, এই যে 1 2 3 4 5 6 7টা, এই যে 7টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট দেখাইছে, এইটা সিপিইউ প্লাস র্যামেরটা দেখাইছে, ঠিক আছে। এখন আমরা প্রাথমিকভাবে এইটা আগে তোমার কোল্ড টেস্ট করব। কোল্ড টেস্ট মানে কি, জিআর ভ্যালু নিয়ে দেখবো যে এই লাইনে কোনো শর্ট সার্কিট আছে কিনা। যদি আমরা শর্ট সার্কিট পাই যাই তাহলে তার হট টেস্ট করার দরকার নাই। যদি আমরা শর্ট সার্কিট না পাই তাহলে আমরা হট টেস্ট করে দেখবো যে এই ভোল্টেজগুলো আছে কিনা। এই ভোল্টেজগুলো দিয়ে যদি থাকে তখন আমরা কনফার্ম হয়ে যাবো যে না, আমাদের সমস্যাটা সিপিইউ বা র্যামের মধ্যে আছে, আমাদের এটা রিমুভ করতেই হবে, তাই না। কারণ এই জাতীয় বড় কোনো কাজ করার আগে এটা আমাদের দায়িত্ব যে আমরা আগে ছোটোখাটো চেক আপগুলি করে নিব। ওকে, ভোল্টেজগুলো মাপার জন্য কিন্তু আমাদের এই যে প্রোটেকশনগুলো যে দেওয়া আছে না, এগুলো কিন্তু রিমুভ করতে হবে, তাই না। এগুলো রিমুভ না করলে তো আমরা মাপতে পারবো না। দেখো আমরা উপরে মোটামুটি এটি ক্লিন করে ফেলছি, তাই না। কিন্তু আমাদের এই যে উপরে এবং এই যে বাম পাশে, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ মাপার জন্য কিন্তু এই যে স্টিলের যে ইয়েটা আছে, প্রোটেকশনটা আছে, এটা আমাদের রিমুভ করতে হবে না। এই যে উপরে দেখো, এইখানে কিন্তু আমাদের উপরে এবং বাম পাশে দুইটা পাশ কিন্তু আমাদের ফ্রি করে নিতে হবে, তাই না। তাহলে আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে সিপিইউ রিভলভ করার জন্য কিন্তু আমরা এই শেল কিন্তু আমরা রিমুভ করি না, এখানে না রিমুভ না করে কিন্তু খোলা যায়, তাই না। এখন যেহেতু আমরা ভোল্টেজ মাপবো তাহলে আমাদের তো এটা খুলতে হবে, তাই না। মোটর দিয়ে এটা কেটে নেই না, এটা কেটে নিলে কিন্তু তোমার সহজে আমরা উঠাইতে পারবো, আমাদের ঝামেলা কম হবে, তাই না। তাহলে এই যে ধরো আমরা সামনের সাইডটা এই যে ফ্রি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই সাইডটা ফ্রি করে নিলাম, আর এই বাম দিকে যদি একটু করি তাহলে তো আমাদের পুরাটা তো আমাদের রিমুভ করা দরকার নাই, তাই না। আচ্ছা, এই যে দেখো আমার তো মনে হয় যতটুকু করছি অতটুকু এনাফ, তাই না। এই যে এরপরে আর দরকার আছে, আমাদের তো ভোল্টেজ মাপার জন্য এইটুকুই এনাফ, তাই না। এই দেখো আমরা তো এই স্টিল লাইন থেকে রিমুভ করে দিছি, তাই না। এখন আমরা ধরো প্রথমে আমরা কি দেখবো, রেজিস্ট্যান্স ভ্যালু দেখবো, তাই না। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে শুরু করি, ডান পাশ থেকে, তাই না। ডান পাশের এই যে দুইটা ক্যাপাসিটার যেটা আছে তার উপরেরটা, তাই না। আচ্ছা, এই যে দেখো আমাদের নিচে আমরা যদি দেখি তাহলে আমাদের এই যে দুইটা পাশাপাশি, তাই না। এই উপরেটা না, আচ্ছা এখানে কত আছে, 81 না, 0.81, তাই না। আমরা এই যে ডান পাশের এইখান থেকে শুরু করব, তাই না। এই যে দুইটা ক্যাপাসিটার পাশাপাশি আছে তার উপরেরটা তো দেখবো আমরা, তাই না। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কত আছে, আমাদের জিআর ভ্যালু কত আছে, 290, তার মানে এটা ঠিক আছে তো, তাই না। শর্ট সার্কিট তো নাই এখানে। আচ্ছা, তারপরে আমাদের সেকেন্ড লাইন কোনটা, এই যে দেখো এই সিরিয়ালে উপরে কয়টা আছে, 3টা না, 1 2 3, এই যে 3টা ক্যাপাসিটার তো আমরা এখানে মাইপা জিআর বলে নিয়ে নিই। তাহলে এই যে দেখো উপরের 3টা হলো তোমার, প্রথমে আছে তোমার এই যে এইটা কত আছে এখানে 542, তার মানে এটা ঠিক আছে না। আচ্ছা, পরেরটা হলো তোমার এই যে এটা ঠিক আছে 290, তার মানে এটা ঠিক আছে, তাই না। আচ্ছা, পরেরটার দুইটার প্রথমটা এখানে কত আছে 278, তার মানে এইটাও আমাদের ঠিক আছে। 4টা আমরা মাপলাম, কোথাও তো আমরা শর্ট পাই নাই, তাই না। এইবার দেখো আমাদের 1 2 3 4, এই 4টা তো আমরা মাইপা দেখছি, তাই না। আচ্ছা, এখন এই যে বাম পাশে 3টা আছে, এই 3টার মধ্যে 1 2 3, এই 3টা আমাদের দেখবো। এখন দেখো 3টার মধ্যে আমাদের এই যে এইটা আর এই যে এখানে 2টা, তাই তো। আচ্ছা, এটার মধ্যে আমরা দেখি কত কত আছে তোমার, এইখানে কত আছে 465, মানে 400 প্লাস, মানে ঠিক আছে, তাই না। তারপরে হলো এইটাও ঠিক আছে, তাই না। এইটাও ঠিক আছে। তাহলে আমাদের যেই কটা ভোল্টেজের লাইন আছে সবগুলি কিন্তু আমাদের জিআর ভ্যালু আমরা ঠিক মতো পাইছি, তাই না, কোনো শর্ট সার্কিট পাই নাই। আচ্ছা, এখন মনে করো যে এইখানে শর্ট সার্কিট নাই, কিন্তু এই ভোল্টেজ যদি না থাকে তাও তো তোমার এই সেম সমস্যা আসতে পারে, তাই না। 14-15 স্টাক হয়ে থাকতে পারে না, যদি র্যামের ভোল্টেজ না পায়। তাহলে আমাদের কিন্তু এই র্যামের এই ভোল্টেজগুলো আমাদের চেক দিতে হবে। যদি এই ভোল্টেজ মিসিং না থাকে, ভোল্টেজ যদি আমরা পাই তখনই আমরা র্যাম খুলবো। ওকে, এই যে দেখো আমরা পাওয়ার সাপ্লাইয়ের কেবল ইনজেক্ট করছি, ঠিক আছে। আর এই যে এটা হলো আমাদের পাওয়ার কানেক্টর, তাই না। এখানে যদি আমরা শর্ট করে টুইজার দিয়ে তাহলে এটা ওপেন হবে না। এই যে আমরা করলাম, ওই যে দেখছো পাওয়ার সাপ্লাই কত সুইচিং নিচ্ছে, 14, তাই না। 14 এসে স্টাক হয়ে আছে। তাহলে এখন যদি আমরা ভোল্টেজগুলো মাপি সবগুলি পাবো না। আচ্ছা, এই যে দেখো আমরা এই সবগুলো ভোল্টেজ মাপবো, ঠিক আছে। এই যে প্রথমটাতে কত থাকবে 1.1, তাই না। আচ্ছা, আমরা আগে প্রথমটা মাইপে আসি যে 1.1 আমাদের আছে কিনা। হ্যাঁ, এই যে আমরা ডিসিতে সিলেক্ট করলাম, কত থাকবে 1.1, এই যে দেখছো 1.1 আছে। আচ্ছা, তারপরে উপরে আসো, এটা থাকবে কত 3.1, তারপরে 1.2 আর 1.8, তাই না। আচ্ছা, আমরা এই 3টা একসাথে মাইপে নেই। আচ্ছা, প্রথমটা আমাদের কত থাকতেছে 3.1 না,
এই যে দেখো 3 পয়েন্ট পাইছি আমরা। আচ্ছা তারপরে থাকবে কত 1.2। আচ্ছা তারপরেরটা 1.2, এই যে দেখছো 1.2, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কত 1.8 না, এই যে 1.8, ঠিক আছে না। তার মানে 4টা ভোল্টেজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আচ্ছা তারপরে উপরে আমরা আরো একটু দেখি এটা কত আছে, এটা কত 1.8, তাই না। 1.8, তিনোটাই তো 1.8। আচ্ছা তাহলে এই তিনটারও আমরা একটু দেখে নিই ঠিক আছে কিনা। আচ্ছা এইটার মধ্যে থাকবে কত 1.8, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা 1.8 এর ভোল্টেজটা আমরা পাইলাম, এই দুইটার ভোল্টেজটা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না। আচ্ছা এইখানে দেখো আছে ভোল্টেজ নাই, এইটাও নাই। তার মানে হলো আমরা দুইটা ভোল্টেজ কিন্তু পাইলাম না, তাই না। তাইলে এই যে দেখো আমাদের যে র্যাম এবং সিপিইউর যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট 1 2 3 4 5, এই 5টা কিন্তু আমরা পাইছি, তাই না। এই দুইটা আমরা পাই নাই। এখন এই দুইটা আমরা পাই নাই, এই দুইটা কিসের লাইন আমরা কিন্তু জানি না। আর যেহেতু এটা স্কিমেটিক ডায়াগ্রাম নাই, তাহলে আমরা একটা ধারণা নিতে পারি, কারণ অনেকগুলো আছে না তোমার মডেম বিভিন্ন সেকশন যেগুলো চালু হওয়ার পরে আসে, তাহলে ওগুলিও হইতে পারে। তাইলে আমরা কি করবো, আমরা বিট ম্যাপটা ওপেন করে দেখবো যে লাইনটা কোথায় গেছে। হ্যাঁ আচ্ছা তাইলে ধরো এই যে এইখানে আমাদের বিট ম্যাপ হলো কোনটা, আমাদের বিট ম্যাপ আমরা এটা ওপেন করলাম। আচ্ছা ওপেন করার পরে আমাদের লাইন কোন দুইটা ছিল, এই যে এই দুইটা ক্যাপাসিটার না। আচ্ছা এই দুইটা যদি হয় তাহলে ধরো আমরা এটা ক্লিক করি, এই দেখো এই লাইনটা কোথায় গেছে তোমার, এই লাইনটা সিপিইউ হয়ে এই যে পাওয়ার আইসি হয়ে গেছে কোথায় দেখো, এই যে ওয়াইফাইতে আসছে, তাই না। আচ্ছা একটা তাহলে ওয়াইফাই যেহেতু আসছে তার মানে বোঝা যাচ্ছে যে এইটা মডেম সংক্রান্ত মডেম সেকশনের হওয়ার সম্ভাবনাই বেশি, তাই না। আচ্ছা এই যে এখানে আছে আরেকটা এইটা, আচ্ছা এইটা দেখো এখানে আসছে দিক থেকে আবার অন্য জায়গায়ও গেছে, তারপরে তোমার এইটা এই যে এইটা দেখো এটা সিপিইউতে আসছে প্লাস আবারও দেখা যায় কোথায় গেছে, এটা এই যে দেখো ওয়াইফাইতে আসছে, তাই না। তার মানে এটা নেটওয়ার্ক রিলেটেড বা মডেম সেকশনের লাইন হইতে পারে, যেটা তোমার এই সেট ওপেন হওয়ার পরে ফুল ওপেন হওয়ার পরে আসবে, তাই না। তাইলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারলাম যে না আমাদের এখানে প্রসেসরে কাজ করতে হবে, কারণ যেহেতু ভোল্টেজ সবগুলো আছে আর বাকি যে দুইটা নাই সেই দুইটা যেহেতু তোমার ওয়াইফাইতে গেছে, তার মানে এটা মডেম সংক্রান্ত কোনো লাইন। হ্যাঁ তাইলে এখন আমরা তো প্রসেসরে কাজ করতে পারি নাকি। এই যে দেখো আমাদের এই সিপিইউটা একদম ইনটেক, দেখছো এই যে চারোদিকে দেখছো কালো ব্লু করা। আচ্ছা এইটা যদি রিমুভ করতে হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সাইডের যে ব্ল্যাক পেজটা আছে এইটা আগে সুন্দরভাবে ক্লিন করতে হবে না। এইটা যতটা ভালোভাবে তুমি ক্লিন করবে এত সহজে কিন্তু এই আইসিটা উঠে আসবে, তাই না। কারণ অনেকে মনে করো তাড়াহুড়া করতে যে এই গ্লুগুলো ঠিকমতো পরিষ্কার না করার পরে জোরাজোরি করে উঠাইতে যায়, তখন দেখা গেছে তোমার প্রিন্ট সহ ড্যামেজ হয়ে যায়, তাই না। আমরা আগে এটাকে তোমার সুন্দরভাবে ক্লিন করব। আচ্ছা এটা ক্লিন করার জন্য আমরা কত হিট দিব, সাইডের গ্লু ক্লিন করার জন্য আমরা 300 থেকে 320 হিট দিলে কিন্তু এনাফ, তাই না। এই দেখো এখানে কত সেট করে নিছি, 320 প্লাস ইয়ার কত আছে 30 না, আমরা ইয়ার একটু বাড়ায় নিব, ঠিক আছে। ধরো ইয়ার আমরা 50 করে নিই, ঠিক আছে। আর 320 দিলেই কিন্তু এনাফ। যদি তোমার হ্যান্ড স্কিল ভালো থাকে তুমি 320-এ করতে পারো, আর যদি তোমার হ্যান্ড স্কিল ভালো না হয় তাহলে তুমি 300-তে করবা, কারণ হলো তুমি এই আচ্ছা এই যে দেখো আমরা এখন এটারে সাইডগুলো ক্লিন করে নিব, তাই না। আচ্ছা এই যে নাইফ যেটা এটা দিয়ে যে দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে না। আচ্ছা এইটা কিন্তু তোমার এই হটগান যেটা আছে এটা কিন্তু তুমি এক জায়গায় স্টিল ধরে রাখবা না, ঠিক আছে। মাঝে মাঝে একটু মুভ করবা, এই যে মনে করো আমি মাঝে মাঝে মুভ করতেছি, ঠিক আছে। আচ্ছা এটা তোমার আমরা কত ইয়ার দিছি এখানে 50 দিছি, তাই না। আর হট দিছি হিট দিছি কত 320, দেখছো 320-এ কিন্তু সুন্দর পরিষ্কার হইতেছে, তাই না। আচ্ছা এই নাইফটা কিন্তু তোমার স্লোভাবে তোমার মুভ করতে হবে এবং প্রেশার দিতে পারবে না। মাদারবোর্ডে কিন্তু তুমি আলতোভাবে ঘষতে হবে, এই যে দেখছো আমি ঘষতেছি যে একদম আলতোভাবে। তোমার নিচে কিন্তু যে কালার বডিটা আছে বডির মধ্যে যদি তুমি জোরে আঁচড় দাও তাহলে কিন্তু দেখবা তুমি ওই যে পিতল কালারের ইয়েটা বের হয়ে যায় না, সেখানে কিন্তু তখন দেখা গেছে যে তোমার শর্ট টট হইতে পারে, লাইন কেটে যেতে পারে, তাই না। আচ্ছা এই যে দেখো আমরা সাইড একদম ক্লিন করে নিছি, কোথাও আর কোনো সাইড কিন্তু গ্লু নাই। এখন আমরা অন্য পাশে আবার কাটবো, ওকে। তাহলে আমাদের এই পাশ কাটা শেষ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা ঘুরে নিই, দেখছো একদম ক্লিন দেখা যাচ্ছে না, কোথাও কিন্তু কোনো আর ব্ল্যাক পেস্ট নাই। এখন আমরা এই পাশটা দেখবো। আচ্ছা
এই যে দেখো আমরা এখানে যেটা দিতেছি তোমার একদম আলতোভাবে দিতেছি, ঠিক আছে। জি বস। সিপিওর কাজটা মনে করো এত সেন্সিটিভ কাজ, তুমি যদি একটু তাড়াহুড়া করো দেখা গেছে নাইফে তোমার লাইন কেটে যেতে পারে, তাই না। জি বস। আবার যদি তুমি পার্টসগুলো মনে করো জোরে প্রেশার দাও, তাহলে যদি পার্টসগুলো যদি উঠে যায়, যেমন এখানে রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, তাই না। এই যে দেখছো আমি ক্যাপাসিটর ফাঁক দিয়ে মনে করো এই যে নাইফটা যে মুভ করাইতেছি, এখানে কিন্তু তোমার হাতে তোমার বুঝতে হবে যে তোমার এই নাইফটা কোথাও আটকাচ্ছে কিনা, তাই না। জি বস। তুমি সেটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে যে কোথাও যদি আটকা যায় তাহলে কিন্তু তুমি জোরে প্রেশার দিতে পারবা না। এই যে দেখো আমি একদম সুন্দরভাবে মুভ করাইতেছি, কোথাও আমার এটা বাঁচতেছে না। আর যদি যেখানে বাঁচবে সেখানে আমি প্রেশার দিব না, ওকে। এই যে দেখো একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, বেশি সময় কিন্তু লাগতেছে না। এই যে দেখো এই সাইডও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমাদের দুই সাইড হয়ে গেল না। এই যে দেখো আমাদের এইবার আমরা এই পাশটা করব, তাহলে এই সাইড দুই সাইড কিন্তু আমাদের ক্লিয়ার। আচ্ছা এখন আমরা এই সাইডটা করতেছি। এই দেখো এই সাইডে কিন্তু অনেক রেজিস্টার আছে, ঠিক আছে। এই যে যখন আমরা এটা নাইফটা মুভ করব তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে রেজিস্টার বা ক্যাপাসিটারগুলো এখানে যদি একটু জোরে প্রেশার দাও না তাহলে কিন্তু এটা জায়গা থেকে সরে যাবে। আর এগুলি সরে গেলে কিন্তু তোমার মনে করো যে আগের মতো তুমি লাগাইতে গেলে অনেক কষ্ট হবে। এর কারণ হলো কি, তোমার এই যে রেজিস্টার আর ক্যাপাসিটারগুলো আছে না, অরিজিনাল যে লিডটা দেওয়া থাকে সেটা অনেক হার্ড থাকে, বুঝছো। এটা কিন্তু তোমার এই যে আমি কততে হিট দিছি, এখন 320 দিছি না। তুমি যখন কাজ করবা তুমি একটু সময় লাগবে তোমার করতে, তখন তুমি কত দিবা, এটা 280 বা 300 দিবা, ঠিক আছে। বেশি দিবা না, এটা হ্যান্ড স্কিলের উপরে নির্ভর করে। অনেকে তোমার 350 দিয়েও কাজ করতে পারে, তার প্রবলেম হয় না, কারণ তার হ্যান্ড স্কিল ভালো, সে বুঝতে পারে যে কোথায় কতটুকু সে হিট দিতে পারবে। এখন তুমি যদি তোমার যদি হাতের ব্যালেন্স ভালো থাকে তুমিও দিতে পারবা, তবে প্রাথমিকভাবে তোমরা চেষ্টা করবা যে কম হিটে কাজ করার জন্য। এই যে দেখো আমাদের এই সেটটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। কোথাও কিন্তু কোনো ড্যামেজ হয় নাই, তাই না। কোনো কম্পোনেন্ট কি আমাদের নড়ছে? এখন পর্যন্ত নড়ে না। এই যে দেখছো আমাদের 3 সাইড ক্লিয়ার, এখন আমরা বাকিটাও দেখবো। আচ্ছা এই যে দেখো আমাদের লাস্ট এই সাইডটাই তো বাকি আছে, তাই না। এই বাকি 3 সাইড তো আমরা করে ফেলছি, তাই না। দেখো এখন আমরা এই সাইডটা করব। এই যে এটা তোমার মডেল X3 Pro, তাই না। অনেকে কিন্তু তোমার ডাবল যে সিপিওটা থাকে সেটা করতে একটু ভয় পায়, মনে করে ডাবল সিপিও তো সেন্সিটিভ জিনিস নষ্ট হয়ে যায় বেশি, তাই না। আসলে একটু যদি তুমি অ্যালার্ট হও, সতর্কভাবে কাজ করো, কোনোটাই কোনো বড় ধরনের সমস্যা না। ডাবলগুলো দেখছো এই যে এই ব্ল্যাক যে পেস্টটা আছে না, এটা কিন্তু সফট, খুব একটা হার্ড না। কিন্তু দেখছো আমি কিন্তু বেশি হিট দিতেছি না, অল্প হিটে 320-এ কিন্তু এটা ইজিলি তোমার উঠে যেতেছে, তাই না। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না, যে দেখো পানির মতো পরিষ্কার হয়ে যেতেছে। এইভাবেই তোমার ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সিপিওর কাজটা খুব সেন্সিটিভ কাজ, এটা যতটা মাথা ঠান্ডা রেখে করবা, কোনো তাড়াহুড়া করা যাবে না। দেখা গেছে তোমার অনেকে বলে যে 20 মিনিটে আধা ঘন্টায় সিপিওর কাজ করে ফেলে, হ্যাঁ করে ফেলানো যায়। তোমার তো তাড়াহুড়ার দরকার নাই, তোমার দরকার 1 ঘন্টা লাগবে, সমস্যা নাই তো, তাই না। কারণ সিপিওর কাজে তো মনে করো কাস্টমার তো টাকা দিচ্ছে, তুমি একটা কাজ যদি করতে পারো, একটা ভালো ডাবল টেকার যেগুলো, সেগুলো তো আমরা 3000, 4000, 5000 টাকা বিল করি না, তাহলে 1 ঘন্টা সময় লাগলে কি আমার লস আছে? এই যে মনে করো আমার 4টা সাইড একদম সুন্দর ক্লিয়ার হয়েছে, কোথাও কিন্তু কোনো ড্যামেজ হয় নাই। এই যে দেখো আমাদের এদিক দিয়ে তোমার 4 সাইডে কিন্তু আমাদের কালো গ্লুটা কিন্তু আমরা ক্লিন করে ফেলছি না। আচ্ছা এখন আমাদের কাজটা কি, এখন আমাদের প্রথমে কি র্যামটা রিমুভ করতে হবে, তাই না। আচ্ছা র্যামটা রিমুভ করার জন্য আমরা কত, এই যে আমাদের যে হট গান আছে, হট এয়ার গান আছে, আমরা ওইটা কত করব, ধরো তুমি 350 থেকে 380-র মধ্যে যদি করো তাহলে কিন্তু এনাফ, তাই না। আচ্ছা হট এয়ার গান আমরা কততে সেট করছি দেখো, 380 প্লাস 40, ঠিক আছে। আচ্ছা হ্যান্ড স্কিল ভালো হইলে তোমার 380 থেকে 400-র মতো দেওয়া যাবে, ঠিক আছে। আর যাদের হ্যান্ড স্কিল ভালো না তারা মনে করো 350 হইলে ভালো, কারণ তোমার এটা খুব সেন্সিটিভ কাজ, তাই তো। ধরো আমরা 380-তে এটা সেট করে নিলাম, ওকে। আচ্ছা এই যে দেখো এইখানে আমরা যে এই যে হট গানটা দিয়ে যে হিটটা দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে চারোদিকে স্লোলি এটা মুভ করতে হবে, ঠিক আছে। এক জায়গায় কিন্তু ধরে রাখা যাবে না, ঠিক আছে। এই যে আমি মনে করো যে হিটটা যে দিতেছি এক জায়গায় কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এটা মনে করো চারোদিকে তোমার, আবার একদম বেশি ঘন ঘন তুমি বেশি মুভ করবা না, যতটা সম্ভব স্লো করবা, ঠিক আছে। কারণ এটা কিন্তু খুব সেন্সিটিভ, এই যে র্যামটা আছে না, র্যামটা কিন্তু খুব বেশি তুমি হিট দিতে পারবা না,
র্যামটা মনে করো যত কম হিট দিতে পারো। এই যে দেখো, এই যে র্যামটা আমরা যে হিট দিতেছি না, এখন তুমি বুঝতে পারবা যে র্যামটা ভিতরে নরম হয়ে গেছে। যে দেখেন আমি নাইফটা দিলে ইজিলি ভিতরে চলে যাচ্ছে না। এখন আমরা এটা উঠাই ফেলবো, ঠিক আছে? যতক্ষণ এটা ইজি না উঠবে ততক্ষণ কিন্তু তুমি এটার মধ্যে জোরাজুরি করতে পারবা না, ঠিক আছে? দেখছো এটা ইজিলি চলে যাচ্ছে না ভিতরে। এই যে দেখো না, আমি মুভ করলে এটা সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখছো সুন্দরভাবে উঠে গেছে না, কোনো হয়েছে কিছু কিন্তু কোনো ড্যামেজ হয়নি, তাই না? আচ্ছা, তাইলে দেখছো এই যে র্যামটা যে আমরা এখান থেকে রিমুভ করছি, কোথাও কোনো বল কিন্তু ড্যামেজ হয় নাই, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের সিপিইউটা তো খুলতে হবে একইভাবে, তাই না? আচ্ছা, এই যে দেখো আমরা যে র্যামটা উঠাইছি, বুঝছো, র্যামটা কিন্তু তোমার সিপিইউ থেকে একটু মোটা হয়, বুঝছো? আর সিপিইউটা কিন্তু তোমার যেটার মধ্যে ডাবল সিপিইউ থাকে সেটা কিন্তু একটু পাতলা হয়। এই সিপিইউটা কিন্তু অনেক পাতলা। এইখানে যে আমরা যে হিটটা দিব এটা কিন্তু খুব সেনসিটিভ জিনিস। তোমার এই হিটটা দিতে হবে চারদিকে ঘুরায় ঘুরায়। এক জায়গায় যদি তুমি ধরে রাখো তাহলে কিন্তু তোমার এক জায়গায় যদি হিট বেশি পড়ে তাহলে কিন্তু এই সিপিইউ ফুলে যায়, ঠিক আছে? এই কারণে দেখো না, অনেকে দেখা গেছে যে ডাবল সিপিইউ কাজ করতে গিয়ে দেখা গেছে সিপিইউ ফুলায় ফেলে, পরে দেখা গেছে রানিং সেট খুলছে আর চালু হয় না, এরকম দেখছো না? এই জন্য তোমার এটা খুব সাবধানে করতে হবে। মানে তুমি হিট দাও কিন্তু চারোদিকে ঘুরায় ঘুরায় দিবা, মানে মুভ করবা, মানে এক জায়গায় ধরে রাখবা না, ঠিক আছে? এক জায়গায় ধরে রাখলেই তোমার মনে করো সমস্যাটা হবে। আর নাহলে তুমি যতক্ষণ মুভ করবা হিট একটু বেশি হলেও তোমার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আচ্ছা, তাহলে যখন এটা নরম হবে, বুঝছো, তখন আমরা আস্তে করে উঠাই ফেলবো, কিন্তু তার আগে কিন্তু এটা কিন্তু জোরাজুরি করা যাবে না, ঠিক আছে? এই যে দেখো এখন এটা মনে করো এই যে নরম হয়ে গেছে, এখন আমরা যদি এটা আস্তে করে উঠাই নিব, কিন্তু কোনো রকমের জোরাজুরি করাই যাবে না, কারণ জোরাজুরি করলে নিচে যে পিনগুলো আছে সেগুলো উঠে যাওয়ার, ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখন নরম হয়ে গেছে না, দেখছো কত ইজিলি উঠে আসছে, তা কোথাও কোনো পিন কিন্তু ড্যামেজ হয় নাই। আচ্ছা, দেখছো এই যে আমাদের সিপিইউ কিন্তু সুন্দরভাবে উঠে আসছে, কোথাও কোনো ড্যামেজ হয়েছে? দেখছো এখানে কিন্তু কোনো পিন ড্যামেজ হয় না। এই যে দেখো এখানে সবগুলো পিন ঠিক আছে, প্লাস সিপিইউরও পিন ঠিক আছে, তাই না? তাহলে তোমার এইভাবেই কিন্তু উঠাইতে হবে, কোনো জোরাজুরি পাড়াপাড়ি কিছু করা যাবে না। আচ্ছা, এই যে দেখো আমাদের যে সিপিইউটা আছে না, সিপিইউর কিন্তু সাইডেও তোমার গুলু থাকে, ঠিক আছে? সাইডটারে একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই দেখো সাইডগুলোর আমরা তাতালতে একটু পরিষ্কার সমান করে নিতেছি না। তারপরে আমরা ওই যে সফট যে 138 যে আমাদের পেজটা আছে, বল পেজ যেটা, বিজিএ পেজ যেটা আপনাকে বলি, ওইটা আমরা একটু এখানে দিয়ে নিব, ওকে? তাহলে এই যে দেখো আমরা এটা কত দিছি, 138 বিজিএ পেজ যেটা, ঠিক আছে? এটা আমরা এখানে মিক্সড করে নিছি। এই যে দেখো তাতাল দিয়ে আমরা যেটা করতেছি সেটা কেন করতেছি, অরিজিনাল যে লিডটা থাকে না এটা কিন্তু অনেক হার্ড থাকে, বুঝছো? এই যে তাতাল দিয়ে আমরা নরমটার সাথে মিক্সড করে ফেলতেছি, তার মানে মনে করো এখন আমাদের এটা পরিষ্কার করতে অনেকটা সহজ হবে। তাইলে দুইটা পাশ, এই যে অরিজিনাল যে দেখো অরিজিনাল যে লিডগুলো আছে এটা অনেক হার্ড। এই যে দেখো কত সুন্দর মনে করো তাতালের সাথে চলে আসতেছে, তার মানে আমাদের এটা খুব ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের র্যামটাও আমরা একইভাবে একটু পরিষ্কার করে নিব। আমরা 38-এর যে পেজটা আছে এটা তাতালের মাধ্যমে, আয়রনের মাধ্যমে আমরা এটা একটু মিক্সড করে নিচ্ছি। এই দেখো অনেক হার্ড যে লিডগুলি আছে সেগুলি কিন্তু পরিষ্কার হয়ে যেতেছে। দেখো এখন আমরা আইসি হোল্ডারের মধ্যে বসাই নিছি না, এখন আমরা হট গানের মাধ্যমে এই যে দেখছো ওই যে কালো যে পেস্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের হট গানের মাধ্যমে ক্লিন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেট করে নিই। আচ্ছা, এইখানে আমরা হিট দিব কত, 300, বুঝছো? যেহেতু এটা পাতলা আইসি, তাই না? বেশি হিট দিলে কিন্তু এটা ফুলে যাবে, তাই না? এই যে দেখো আমরা এখানে হিট দিছি কত, 300-তে না? আর ইয়ার দিছি ধরো মনে করো এখানে 40-এ, তাই তো? এই যে দেখো মনে করো এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এই যে নাইফটা আছে এটা কিন্তু খুব স্মুথলি মুভ করতে হবে, বুঝছো? আইসির যাতে
প্রেশার না পড়ে, আইসির মধ্যে যদি প্রেশার পড়ে তাহলে কিন্তু তোমার এই যে উপরে যে এটা যে ব্লু কালারের যেটা রঙের মতো দেখতেছো না, এটা কিন্তু এক ধরনের রঙের মতোই, ঠিক আছে। একটা বলের সাথে আরেকটা বল মনে করো সেপারেট করা হয়েছে উপরের ওই যে এই কালারটা দিয়ে। এখন যদি আমরা জোরে ঘষি তাইলে দেখবা যে এইটা ভিতরে পিতল কালার বের হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে দুইটা বল একসাথে হয়ে গেছে। তুমি যদি যখন প্লেটে বসে এটা বল করতে যাবা তখন দেখবা যে তোমার শর্ট হয়ে গেছে, একটা বলের সাথে আর একটা শর্ট হয়ে যায়। এই জন্য তোমার এই পরিষ্কারটা করার সময় খুব সাবধানে করতে হবে, খুব সেন্সিটিভ জিনিস এটা। আচ্ছা, তাহলে এই যে দেখো একটা সাইড কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে না, এখন আমাদের এটা আমরা ঘুরাই নিব, ঠিক আছে। এই দেখো আমাদের এক সাইড ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা এটা এই সাইডটা ঘুরাই নিলাম, আবার এই সাইডটা আমরা করব। এটা কিন্তু তোমার তাড়াহুড়া করা যাবে না, একদম স্মুথলি করতে হবে, ঠিক আছে। এই যে দেখো আমরা কি সুন্দরভাবে যেটা দিতেছি 300 হিটে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাইতেছে। এটা যদি তুমি বেশি হিট দাও তাহলে কিন্তু মাদারবোর্ডের এই এই কী বলে যে আইসিটা যেটা এটা এত পাতলা যে তোমার এটা হিটে মনে করো ফুলে উঠবে। এই যে দেখো আমাদের এটা মোটামুটি একটু পরিষ্কার হয়েছে না, এখন আমরা এটার একটু ভালোভাবে একটু ওয়াশ দিয়ে নিই। আমাদের যে মেইন যে ব্ল্যাক পেস্টটা ছিল সেটা কিন্তু চলে গেছে, তাই না। এখন দেখো আমাদের একটু এটা আমরা একটু ক্লিন করে এই সাইডে তো আমাদের বলটা বানাইতে হবে, তাই না। অপোজিটে তো মনে করো র্যাম বসবে, সেখানে তো আমরা বল বানাবো না, সেখানে আমরা ভালো করে পরিষ্কার করে নিব। আর এই জায়গাটা দেখছো এই যে আমরা যে পরিষ্কার করছি কোথাও কোনো ইয়ে পাইছো, কোথাও কোনো বল টল কিন্তু কোথাও শর্ট হয় নাই, তাই না। এই জিনিসগুলো খুব স্মুথলি সফট কাজ করতে হবে। এখানে যদি তুমি প্রেশার দাও তখন কিন্তু তোমার এই সমস্যাগুলো হবে, দেখা গেছে শর্ট হয়ে গেছে, তাই না। আচ্ছা আচ্ছা তাইলে এই যে এইটা হলো আমাদের উপরের সাইড, ঠিক আছে। এখানে যেটা আমাদের র্যামটা বসবে সিপিইউর সাইড তো আমরা বল করব, এই সাইডে কিন্তু আমাদের বল করতে হবে না, এটা আমরা ভালোভাবে এখানে পরিষ্কার করে নিব শুধু। এই যে আমাদের এক সাইড কিন্তু হয়ে গেছে, তাই না। আমরা এই অপোজিটে এখন এটা ঘুরে নিয়ে এইটা করলে আমাদের হয়ে যাচ্ছে। দাঁড়া, এটা আমরা যেহেতু বল করব না, এটারে আমরা কি করবো, এটারে যে হালকা পরিষ্কার করতেছি না, এটা হালকা পরিষ্কার করার পরে আমরা এটারে চেলি দিয়ে সমান করে দেবো, তাই না। কারণ নিচে তো মনে করো সিপিইউতে আমরা রিবল করবো, আর এটা তো আমাদের রিবল হবে না, এটা শুধু পরিষ্কারই করবো। তাইলে আমরা এটারে জাস্ট চেলি মেরে দিলে আমাদের হয়ে যেতেছে, বা যথেষ্ট, আমাদের এটার মধ্যে আর করা দরকার নেই। তাহলে আমরা একটু ফ্ল্যাগ পেস্ট দিয়ে নিলাম, ঠিক আছে। তাইলে আমাদের চেলিটা মারলে সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে না, জাস্ট আমাদের শুধু এটা ফিনিশিংটা দিয়ে নিব। এখানে তো আর আমাদের বল বানাবো না, যেহেতু শুধু ফিনিশিংটা আমাদের ভালোভাবে দিতে হবে যাতে কোনো বল উঁচা নিচা না থাকে। আমাদের এক পাশ হয়ে গেছে, এখন এই পাশটা করলে আমাদের হয়ে যাচ্ছে, ব্যাস। এই যে সুন্দরভাবে আমাদের একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কোথাও কোনো শর্ট টট হয় না, এটা খুব খেয়াল রাখতে হবে। আর এক জায়গায় ধরে রাখা যাবে না, এটা সুন্দরভাবে চারোদিকে মুভ করাইতে হবে। এই যে আমাদের সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে, আর এটার কাজ আমাদের শেষ। এখন তাহলে আমাদের সিপিইউর দুই পাশে পরিষ্কার হয়ে গেছে, বুঝছো। এই যে এখন আমাদের র্যাম, এই র্যামটা আমরা জাস্ট একটু ফিনিশিং দিয়ে তারপরে আমরা বলটা বানাই ফেলবো, ওকে। আচ্ছা, তাহলে এই র্যাম বা সিপিইউ যেটাই হোক, ঠিক আছে, খুব স্মুথলি কিন্তু ঘষতে হবে। আচ্ছা, তারপরে এইটা পরিষ্কার, এই যে দেখছো বলগুলি কিন্তু কালো কালো যেটা থাকে, এটা কোনো সমস্যা না। এটা মনে করো আমরা যখন এই উপরের যে ব্ল্যাক পেস্টটা পরিষ্কার হয়ে যাবে তখন আমরা এটা ব্রাশ দা ঘষা দিলেই মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের এক সাইড কমপ্লিট, এখন আমরা এটা ঘুরাই নিব। দাঁড়া, এই যে কালো দেখা যাচ্ছে এটা আমরা ব্রাশ দা যখন ঘষা দিব তখন দেখবো যে এটা চকচকা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এখন আপাতত আমাদের ব্ল্যাক পেস্টটা আমরা আগে পরিষ্কার করে নিই। এই যে দেখো এই যে পিনগুলো একটু কালো কালো আছে না, এগুলি যখন আমরা ব্রাশ দা ঘষা দিব তখন কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো আমরা যখন এটা তার দিয়ে ঘষা দিতেছি, ব্রাশ দা ঘষা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ক্লিন হচ্ছে না, বাস। তারপরে আমরা একটু চেলি দিয়ে যদি ফিনিশিং দিয়ে নিই তখন দেখবো যে একদম সব চকচকা হয়ে যাবে। আমাদের হট গান দিয়ে আমরা মূলত তোমার
ব্ল্যাক পেস্ট যেগুলো আছে হার্ড যেগুলো ওগুলো আমরা ক্লিন করব। আর বাকিটা এই যে ফিনিশিংটা কিন্তু আমাদের ব্রাশে প্লাস তোমার একটা চেলি দিয়ে ঘষা দিলে কিন্তু আমাদের এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আর এটা তো আমরা এটার মধ্যে বল করবই। এই মোটামুটি কিন্তু চকচক হয়ে গেছে না? এখন আমরা এটা বল করতে পারবো আরামে। আমাদের এই যে সিপিও রিভল হয়ে পরিষ্কার হয়ে গেছে, র্যামটাও আমরা পরিষ্কার করে ফেলছি, ঠিক আছে? দুইটা কিন্তু ক্লিন হয়েছে, কোনো পিন ড্যামেজ হয়েছে? কোথাও কিন্তু কোনো পিন ড্যামেজ হয় নাই। তাইলে এখন আমাদের এটা রিভল করতে হবে না? আচ্ছা, তার আগে আমরা মাদারবোর্ডটাও একটু ক্লিন করে নেই। এই যে দেখো সিপিওর এই যে লিডগুলি আছে না, অরিজিনাল যে লিডগুলো, এই লিডগুলো কিন্তু অনেক হার্ড, বুঝছো? এই লিডগুলো আমাদের আগে তাতাল দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। ধরো আমরা এই যে এখন দিই 38-এর যে সফট পেস্ট আছে যেটা, এইটা আমরা একটু দিয়ে দিলাম, তাহলে মনে করো এই লিডগুলি আমরা সহজে পরিষ্কার করে ফেলতে পারবো তাতালের মাধ্যমে, ঠিক আছে? এই যে দেখো এখন আমরা এই যে সফট পেস্টটা দিছি না তাতালের সাথে, মনে করো আমরা এই হার্ড যে লিডগুলো আছে এগুলো আমরা রিমুভ করে নিতেছি। তারপরে আমরা ফাইনাল পরে ফিনিশিং দিব। আগে আমরা হার্ড যে লিডগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের আগে রিমুভ করতে হবে এখান থেকে। এগুলো অনেক হার্ড, এটি যদি তুমি হট গান দিয়ে করতে যাও তখন অনেক বেশি হিট দিতে হবে, এই জন্য তাতাল দিয়ে আগে এগুলো সরাই নিতে হবে। আর তাতাল অবশ্যই সাবধানে মুভ করবা, কারণ তাতালের এই সিপিওর পাশে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে যাতে না লাগে। সাইড দিয়ে নিবা, কাছাকাছি দিয়ে নিবা, কিন্তু সাইডে লাগানো যাবে না। মোটামুটি আমাদের যে হার্ড যে অরিজিনাল যে লিডগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে ফেলছি। এখন আমরা বাকিটা হট গান দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিব। আমরা অরিজিনাল যে লিডগুলো ছিল এটা কিন্তু তাতাল দিয়ে আমরা অনেকটা কমায় ফেলছি না? এখন আমরা চেলি দিয়ে আর একটু ফিনিশিং দিয়ে নিই, তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। এই দেখো আমরা যখন এখন ডিসোল্ডার দিয়ে যখন আমরা দিতেছি তখন কিন্তু তোমার বাকি যে লিডগুলো আছে অনেকগুলো লিড কিন্তু কমে যাচ্ছে না? দেখো সুন্দরভাবে লিডগুলো আমরা কমায় ফেলতেছি। তাইলে ডিসোল্ডারটা কিন্তু তোমার চারোদিকে সুন্দরভাবে স্মুথলি দিতে হবে। এটা কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না, বেশি প্রেশার দিলে মাদারবোর্ডের এখানে বল শর্ট হওয়ার চান্স থাকে। মোটামুটি একটু ফিনিশিং আসলে আমরা ফাইনাল আবার হট গান দিয়ে এটার ফিনিশিং দিব। সাইডের ফিনিশিং এগুলো তোমার ডিসোল্ডার দিয়ে হবে না, এটা আমরা হট গান দিয়ে ফাইনাল ফিনিশিং দিব। আগে একটু চেলি দিয়ে আমরা রাংটা একটু কমাই নিতেছি। আচ্ছা, এই যে দেখো আমাদের কিন্তু এই যে এখনও কিন্তু সাইডে দেখছো এই ব্ল্যাক পেস্ট রয়েছে। এখন আমাদের কিন্তু এটা হট গান দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই যে এখন আমাদের খুব স্মুথলি এটা করতে হবে, কিন্তু প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে? খুব স্মুথলি দিতে হবে, আবার বেশি হিটও দেওয়া যাবে না, কম হিটেই আমাদের আস্তে আস্তে করতে হবে। সময় একটু বেশি লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, এই যে দেখো আমাদের কিন্তু একটা সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখন আমরা অপোজিটে আবার এখন করতে হবে, একটু ঘুরে নিই আমরা এটা। এই যে আমাদের একটা সাইড কিন্তু মোটামুটি দেখছো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে না এখানে? আচ্ছা, তাহলে আমরা এখন এই সাইডটা আর একটু করি। এই যে নাইফটা আছে এটা কিন্তু তোমার খুব স্মুথলি রিমুভ করতে হবে, এবং মাদারবোর্ডে কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, বুঝছো? এই যে সাইডে দেখছো যে সাইডে যে কম্পোনেন্টগুলো আছে, এখানে রেজিস্টার আছে, ক্যাপাসিটার আছে না, ওগুলির মধ্যে কিন্তু তুমি প্রেশার দিতে হবে, ধাক্কা দিতে পারবে না। ওইটা সাইড দিয়ে তোমার স্মুথলি নিতে হবে। এটা তোমার হাতের ব্যালেন্স রাখতে হবে যে তোমার এই নাইফটা যেটা আছে সেটা কতটুকু পর্যন্ত যাবে, সেটা পার্টসের কম্পোনেন্টের কাছাকাছি নিবা, কিন্তু ওইখানে কিন্তু কোনো ধাক্কা দেওয়া যাবে না। ধাক্কা দিলে দেখা গেছে ওটা নড়ে গেছে, তাই না?
এই যে মনে করো আমরা এই যে ঘষতেছি, দেখো একদম সুন্দরভাবে পাশে দিয়ে নিতেছি, কিন্তু আমরা কিন্তু ওইখানের মধ্যে ধাক্কা দিতেছি না। আমাদের তো অলরেডি র্যাম এবং সিপিও পরিষ্কার হয়ে গেছে, তাই না? এখন আমরা যে মাদারবোর্ডটা ফিনিশিং দিয়ে নিতেছি, এইটা দেওয়ার পরেই তো আমরা ওইটা রিবল করে ফেলবো, তাই তো? রিবল করার পরে আমরা ইনশাল্লাহ লাগাই ফেলবো। এখন মাদারবোর্ডটা আরেকটু আমাদের ফিনিশিং বাকি আছে, ফিনিশিংটা আমরা আরেকটু দিয়ে নিই। এই সাইডেও আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বোর্ডটা ঘুরাই ফেলবো। এই দুই সাইডে আমাদের একটু বাকি আছে, তাই না? এই দেখো ওই যে সাইডে দেখছো কত সুন্দর এগুলো উঠে যেতেছে মোমের মতো, কোনো প্রেশার দেওয়া যাবে না, সাইডে কোনো রকম যাতে ধাক্কা না লাগে। যে দেখো পার্টসের একদম সাইড দিয়ে তোমার ঘষ নিয়ে আসতে হবে, নাইফটা একদম পাশ দিয়ে নিবা, কিন্তু ওটার মধ্যে ঘষা দিতে পারবা না। আর অবশ্যই তোমার খুব স্মুথ করতে হবে, হাত থাকতে হবে একদম সফট, বুঝছো? প্রেশার দেওয়া যাবে না। মাদারবোর্ডে প্রেশার দিলেই মনে করো যে মাদারবোর্ডের রং টং উঠে যাবে, বল শর্ট হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা গেছে যে আইসি লাগাইতে প্রবলেম হবে। এই যে দেখা এখন পর্যন্ত আমরা যেগুলো করছি সবগুলো আমরা কোনো রকম ড্যামেজ হয় নাই, তাই না? কারণ আমরা সময় নিয়ে আস্তে আস্তে করতেছি, তাড়াহুড়ার কিছু নাই এখানে। এই পাশে আমাদের ক্লিয়ার, এখন আমরা এই পাশটা ঘুরাই নিব। এই দেখো আমাদের শুধু আর অল্প একটু বাকি আছে, তাই না? এটা করলেই কিন্তু আমাদের হয়ে যেতেছে। ব্যাস, আমাদের মোটামুটি আশা করা যায় যে আমাদের আইসিটা ফিনিশিং চলে আসছে। এই দেখো আমাদের মোটামুটি ব্ল্যাক পেজ সব ক্লিন হয়ে গেছে না? এখন আমরা জাস্ট খালি তোমার এই যে ব্রাশ দিয়ে একটু ঘষা দিয়ে নিতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি এখন এটা আমরা আইসি এখানে বসাইতে পারবো। দেখো আমাদের সিপিইউ একদম পুরো ক্লিন হয়ে গেছে। সিপিইউর এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, শুধু আমাদের বলটা বানাইলে আমাদের কাজটা ওকে হয়ে যাবে, ঠিক আছে? সিপিইউ ফুল কমপ্লিট। এটা হলো আমাদের সিপিইউ, ঠিক আছে? তাহলে আমরা সিপিইউটার এখন সেন্টার করে নিই। যে বলগুলো মনে করো একদম পুরো সেন্টার না হলে কিন্তু বল ভালো মতো হবে না। বলগুলি যখন একদম সেন্টারে আসবে, ঠিক আছে, তখন আমরা 83 পেজ দিব। এখানে কিন্তু তোমার 38 দেওয়া যাবে না, এটা তোমার 83 দিতে হবে, ঠিক আছে? এই যে 83টা যে আমরা দিতেছি, এটাও কিন্তু তোমার টেকনিকে আছে। তোমার এই যে আমি দিতেছি না, খুব স্মুথলি দিতে হবে, এটা কিন্তু প্রেশার দেওয়ার কিছু নাই, ঠিক আছে? অনেকে ধরো মনে করো বেশি প্রেশার দিয়ে ফেলায়, বেশি প্রেশার দিলে হয় কি ভিতর দিয়ে তোমার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখন আমরা যেটা দিতেছি না, একদম স্মুথলি দিতেছি, কোনো প্রেশার দিব না, আলতোভাবে শুধু জাস্ট এই ভরায় দিচ্ছি। আচ্ছা, এই যে দেখো আমরা যে পেস্টটা দিছি, অতিরিক্ত যে পেস্টটা থাকবে, এই যে দেখো এইভাবে ঘষা সুন্দর করে পরিষ্কার করে ফেলবা, ঠিক আছে? এই বাড়তিটারে কিন্তু আমাদের এইভাবে নিয়ে ফেলতে হবে, এটা এইভাবে আমরা পরিষ্কার করে দিব। আমাদের যে বাড়তি পেস্টটা ছিল এটা কিন্তু আমরা পরিষ্কার করে ফেলছি না। এখন বাইরে এক্সট্রা কোনো পেস্ট কিন্তু উপরে নাই, তাই না? এখন আমরা হট গান কত দিব? 300, আর এয়ার দিব কত? 30, ঠিক আছে? 300 আর 30 দিলে কিন্তু আমাদের এনাফ। বেশি হিট দেওয়া যাবে না, বেশি হিট দিলে অনেক সময় বল মনে করে একটা উঠে দেখা গেছে আরেকটার মধ্যে চলে গেছে, তাই না? তাইলে এই জন্য তোমার খুব স্মুথলি এটা খেয়াল করতে হবে যে তোমার 300 আর হলো 30 দিলে কিন্তু এনাফ। এই যে দেখো আমাদের বলগুলি যে হইতেছে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু। এই বোঝা যাচ্ছে তো যে বলগুলি যে হইতেছে? এই দেখো সবগুলো বল না হওয়া পর্যন্ত আমরা হিট দিয়ে দিব। এখন মোটামুটি আমাদের বল আশা করা যায় সবগুলো সুন্দর হয়ে গেছে। তারপর আমরা আরেকবার ফাইনাল একটা ফিনিশিং দিয়ে নেই। বলগুলো সেন্টার হয়েছে না? এখন আমরা ধরো আমাদের তো সিপি হয়ে গেছে, এখন র্যামটা আমরা বল করবো। যতক্ষণ তোমার এই যে বলগুলো সেন্টারে না আসবে এতক্ষণ পর্যন্ত তুমি পেস্ট দিবা না, ঠিক আছে? বলগুলোকে পুরোপুরি সেন্টারে আনতে হবে। আর এগুলো তো তোমার সেন্টার করে তারপরে মনে করো পেস্টটা আমরা লাগাবো। আর পেস্ট তো তোমাকে আগেই বলছি, পেস্ট যখন আমরা লাগাবো খুব স্মুথলি দিতে হবে, বুঝছো? জোরে কিন্তু প্রেশার দেওয়ার দরকার নেই এখানে। পেস্ট দেওয়া হয়ে গেলে যে ব্লেড দিয়ে কিন্তু এই যে এক্সট্রা যে পেস্টগুলো আছে না, এটা কিন্তু সুন্দর করে কাইচা তোমার নিয়ে নিতে হবে, কারণ এগুলো থাকলে কিন্তু পরে কিন্তু শর্ট হয়ে যেতে পারে। এই জন্য এটা সুন্দর করে কাইচা আমরা একদম ক্লিয়ার করে নিব, ওকে? আচ্ছা, এই র্যামের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই সিস্টেম, বুঝছো? আমরা 300 হিট দিব আর ইয়ার 30 দিলে এনাফ, ঠিক আছে? এই দেখছো 300তে কিন্তু সুন্দর বল হয়ে যেতেছে, আমাদের বেশি দেওয়া দরকার নাই।
এই যে দেখো সুন্দর করে বলগুলো যে হইতেছে এটা বোঝা যাচ্ছে, যখন বলগুলো সব হয়ে যাবে তখন আমরা আর হিট দিব না। যে মোটামুটি আমাদের বল হয়ে গেছে। বল বানাইতে কিন্তু খুব ঝামেলা নাই, বল বানাইতে তোমার 1 মিনিটও লাগে না। যদি তুমি ঠিকমতো পেজ দিতে পারো তাহলে আর কোনো কিছু করতে হবে না, একবার বল দিয়েই তুমি উঠাই ফেলতে পারবা। আচ্ছা, এই যে আমাদের সিপিইউ কিন্তু আমরা রিভলভ করে নিছি, ঠিক আছে। এখন আমরা সিপিইউটা বসাবো। দেখো এই যে কর্নারে দুইটা চিহ্ন দেখছো, অ্যারো চিহ্ন, এই সেন্টারটা আমরা ঠিক করে, ধরো মনে করো আমরা সিপিইউটা যখন বসাবো তখন আমাদের সেন্টারটা ঠিক করতে হবে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে সেন্টার করে তারপরে আমরা আইসিটা হিট দিব। ওকে, এই যে মনে করো আমাদের এই যে এখন সেন্টার হয়ে গেল, তাই না? এখন আমরা এটা হিট দিব। আচ্ছা, এই যে দেখো আমরা যে সিপিইউটা বসাইছি না, আমরা কিন্তু ভিতরে সিপিইউর মধ্যে কিন্তু একটু ফ্ল্যাক্সের যে পেস্টটা থাকে ওটা কিন্তু আমরা দিয়ে নিছি, তাই না? তার মানে বাইরে এটা যদি আমরা নাও দেই, ভিতরে কিন্তু আমাদের আর পেস্ট না দিলেও চলবে, তাই না? আচ্ছা, আর এইটা তো এখন আমরা কত 183 দিয়ে বল করছি না, তা আমাদের এখন হিটটা কত দিতে হবে? 320-এর থেকে 350 দিলেই কিন্তু এনাফ, তাই না? এখন আমরা ধরো 300 350 দিয়ে নিলাম, এই 350 দিয়ে আর ইয়ারটা একটু কমাই দিতে হবে। ধরো এখন তুমি ইয়ারটা তুমি 30 দিলা, এনাফ। আচ্ছা, এই যে দেখো আমাদের সিপিইউ কিন্তু বসে গেছে, ঠিক আছে। কারণ এই যে দেখছো সাইড দিয়া আমরা ভিতরে যে ফ্ল্যাক্সের পেস্টটা দিছি না, সাইডটা কিন্তু একটু বের হয়ে গেছে। তাহলে অলমোস্ট আমরা ধরে নিতেছি, এই যে দেখো আমি যখন টাচ করি তখন সিপিইউটা একটু হালকা পাঞ্চ করে, ঠিক আছে। তার মানে আমাদের এই সিপিইউ কিন্তু বেশি নাড়া দিতে পারবো না, তাহলে ভিতরে শর্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি একটু লাগাই দেখতেছি যে হালকা এটা পাঞ্চ করে, তার মানে আর দরকার নেই, আমাদের এটা বসে গেছে, এনাফ। আচ্ছা, এই যে দেখো আমাদের সিপিইউটাতে আমরা লাগাই ফেলছি, তাই না? আচ্ছা, এখন কি আমরা ডাইরেক্ট র্যাম বসাই দিব না চেক করব? আচ্ছা, চেক কেন করতে হবে সেটা হলো, যেটা ডাবল সিপিইউ আমরা বলি, সিপিইউর উপরে যেটাতে র্যাম বসে, অনেকে ভুল করে দেখা গেছে তোমার সিপিইউ বসাইলো, সিপিইউ বসানোর পরে সুইচিং চেক না করে ডাইরেক্ট র্যাম বসায় দেয়। এখন র্যাম যখন বসায় দেয় তখন যখন সুইচিং চাপ দেয়, যদি সেট ওপেন না হয় তখন সুইচিং দেখে বা রিডিং থেকে বুঝতে পারে না যে সমস্যা কি সিপিইউতে ছিল না র্যামে ছিল। তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না। যেটার মধ্যে ডাবল আইসি সেটা সিঙ্গেল বসায়, যেমন এইটা আমরা এখন বসাইছি না, এটা পোকো X3 Pro। এইটার সিস্টেম হইলো এখন আমরা এটা পাওয়ার সাপ্লাই লাগাবো, পাওয়ার সাপ্লাই লাগানোর পরে আমাদের সুইচিং 15 থেকে 20-এর মধ্যে আসতে হবে, আইসা পড়ে যাবে, ঠিক আছে। যদি এর চেয়ে কমে হয় তাহলে সেটা ওকে হবে না। আবার যদি হাই বুটিং হয়, দেখা যাচ্ছে 20-30-এর উপরে, 20-এর উপরে 25-30-35 সুইচিং হয়, তাহলে কিন্তু এটা বোঝা যাবে যে এটা সমস্যা আছে, তাই না? তাইলে 15 থেকে 20-এর মধ্যে হইলে আমরা ধরে নেব যে আমাদের সিপিইউ লাগানো ওকে আছে, তখন আমরা র্যাম লাগাবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ধরো এটাকে আমরা পাওয়ার সাপ্লাই চেক করব। ধরো আমরা পাওয়ার সাপ্লাই কেবল এটার মধ্যে ইনজেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমরা সুইচিং করে দেখবো যে দেখো তো পাওয়ার সাপ্লাই আমাদের ভোল্টেজ কত, 4 ভোল্টেজ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা সুইচিং করি কত আসে, দেখো এই যে দেখো 18-20 আসছে, এই যে 17-18-20 আসছে না। এখন আমি ছেড়ে দিলে ধরো সুইচিংটা পড়ে যাবে। এর আগে কি ছিল 13-14 স্টাক হয়েছিল না, এখন কিন্তু পড়ে গেছে না। তার মানে এখন আমাদের সিপিইউটা লাগানো পারফেক্ট আছে। এখন যদি আমরা র্যাম লাগাই তাহলে আর কোনো সন্দেহ থাকবে না, তাই না? যদি র্যাম লাগানোর পরে সেট চালু না হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের র্যামের সমস্যা। সিপিইউ সুইচিংয়ে দেখে আমরা বুঝতেছি সিপিইউ ওকে আছে। ওকে, এখন র্যামটা বসাবো, বুঝছো। র্যামের মধ্যে কিন্তু তোমার এই যে ফ্ল্যাক্স পেজটা কিন্তু দেখছো আমরা ভালো মতো আগে দিয়ে নিছি, কারণ র্যামের মধ্যে কিন্তু তুমি পরে আর পেজ দিতে পারবা না, তাইলে আমরা আগেই ফ্ল্যাক্স পেজটা ভিতরে দিয়ে নিছি, এখন শুধু বসায় দিব। আচ্ছা, এই যে দেখো আমরা র্যামটা যখন বসাবো, ঠিক আছে, র্যামটাও কিন্তু আমরা সিপিইউর মতো যে 2 কোণা দেখছো, এই 2 কোণা দিয়ে কিন্তু আমাদের সেন্টার করে নিতে হবে, ঠিক আছে। এই যে এখন আমাদের র্যামটা একদম সমানভাবে বসছে না সিপিইউর উপরে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু বেশি হিট, হাওয়া, প্রেশার বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে, র্যামটা কিন্তু নড়ে যেতে পারে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা এটা হিট দিয়ে এই 30-এর মধ্যে আমরা ইয়ার রাখছি, ঠিক আছে। আর 35 350 হইলো আমাদের হিট, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দেখো বসে যাবে। এটা কিন্তু র্যাম কিন্তু বেশি হিট লাগে না, অল্পতেই হয়ে যায়। এই যে দেখো আমি টাচ করতেছি, মনে হচ্ছে যে এটা নরম হয়ে গেছে ভিতরে, ঠিক আছে। আমাদের র্যামও ইনশাল্লাহ বসে গেছে, এখন আমাদের চেক করলেই হবে। হ্যাঁ, র্যাম বসে গেছে, আমাদের আর হিট দেওয়া লাগবে না। আচ্ছা, এই যে দেখো আমাদের র্যাম তো এখন বসে গেছে, ঠিক আছে।
তাহলে প্রথমে আমরা সিপিইউ বসাইছিলাম না, জি, জি। তখন আমরা পাওয়ার সাপ্লাই লাগায় সুইচিং চেক করছি তাই না? জি, জি। কত ছিল? 17-18 ছিল না? জি, বাস। তার মানে সুইচিং পারফেক্ট ছিল। জি, বাস। আচ্ছা, এখন যে আমরা র্যামটা বসাইলাম, এখন আমরা কি করব? আমরা কি সরাসরি সেটআপে বসায় চেক দিব নাকি আমাদের পাওয়ার সাপ্লাই লাগায় এটার সুইচিংটা দেখব? পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে পাওয়ার সাপ্লাইতে দেখতে হবে। এর কারণ হলো এই যে র্যামটা আছে না, র্যামের মধ্যে সমস্যা বেশি আসে। যদি র্যাম তোমার ঠিক মতো না বসে তাহলে তোমার স্টাক হয়ে দাঁড়াই থাকতে পারে, 17-18 এসে দাঁড়াই থাকতে পারে, তাই না? জি, বাস। 1 নাম্বার। 2 নাম্বার হলো যদি তোমার র্যাম শর্ট হয়ে যায় তাহলে কি হবে? তাইলে তোমার হাই এম্পিয়ার কনজাম্পশন করবে, অর্থাৎ হাই বুটিং আমরা যেটাকে বলি। দেখা গেছে তোমার 15-20 সুইচিং করে তোমার 30-40-50 সুইচিং হয়ে যেতে পারে, তাই না? জি, বাস। আবার এই র্যামের থেকে লো বুটিং আসতে পারে, অর্থাৎ 2-3-4 সুইচিং আসতে পারে, সেটা ওপেন হবে না, তাই না? জি, বাস। তাইলে এই যেহেতু আমরা সিপিইউ র্যাম দুইটা বসাইছি, আমাদের এটা এখন উচিত হইলো আমরা পাওয়ার সাপ্লাই সুইচিংটা চেক করে দেখবো আগের মতো আছে কিনা। অর্থাৎ তোমার র্যাম লাগানোর আগে 17-18 সুইচিং ছিল না, জি, বাস। র্যাম লাগানোর পরে একই সুইচিং আসতে হবে। যদি সুইচিং বেশি আসে বা কম আসে তাহলে বুঝতে হবে যে র্যাম আমাদের বসানো হয় নাই অথবা র্যামে প্রবলেম আছে, তাই না? জি, বাস। তাইলে এখন আমাদের পাওয়ার সাপ্লাই আমরা চেক করে দেখবো যেটা রিডিং এর অবস্থা কি। ওকে, ওকে বাস। আমরা পাওয়ার কেবল এখানে ইনজেক্ট করছি, ঠিক আছে? জি, বাস। এখন আমরা এই যে দেখো পাওয়ার সাপ্লাই আমরা কত 3.9 সিলেক্ট করছি, জি, বাস। আর এখানে এম্পিয়ার 0 শর্ট তো নাই, তাই না? আচ্ছা, এখন আমি সুইচিং প্রেস করতেছি, তবে দেখো তো পাওয়ার সাপ্লাই কি কত আসে সুইচিং। এই যে দেখো পাওয়ার সাপ্লাই আমরা দিছি কত আসছে, 17-18 17-18 আসছে, তাই না? জি, আপ ডাউনে তো আছে, এটা তো স্টিল নাই, তাই না? জি, বাস। তার মানে সুইচিং মনে হচ্ছে স্বাভাবিক আছে, তাই তো? জি, বাস। আচ্ছা, এখন আমরা এটা পাওয়ার সুইচ ছেড়ে দিই, দেখি কত আসে। এই যে দেখো 0 হয়ে গেছে না? জি, বাস। তোমার X3 Pro এটা ডাবল টাকার আইসি তো, তাই না? জি, বাস। এটার সুইচিং হয়ে তোমার এটা সুইচিং ছেড়ে দিলে পড়ে যাবে, কারণ এটা তোমার এই পাওয়ার সাপ্লাইতে এটা পুরোপুরি রান করতে পারবে না। তার মানে ধারণা করা যাচ্ছে যে আমাদের এটা মোটামুটি সুইচিং ভালো আছে, তাই না? জি, বাস। তাইলে এখন আমরা সেটআপে বসা এটা আমাদের চেক করে দেখতে হবে, এটা ব্যাটারি তো চার্জ আছে, তাই না? জি, বাস। চার্জ মাপছিল তো? জি, বাস। তাইলে এখন আমরা দেখবো যে আমাদের এই যে আমরা এতক্ষণ ধরে যে সিপিইউ খুললাম, র্যাম খুললাম, আমাদের কি অপারেশন সাকসেস হয়েছে কিনা, তাই না? যতক্ষণ সেট ওপেন না হবে এতক্ষণ কি আমরা বুঝবো যে আমাদের অপারেশন সাকসেস হয়েছে, জি, হয় নাই। যখন ওপেন হবে তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা পাওয়ার বাটন প্রেস করে দেখবো যে আমাদের ওপেন হয় কিনা। জি, বাস। এই যে দেখো হয়েছে, জি, বাস। কোকো চলে আসছে, তার মানে আমাদের তো এটা ডেট ছিল না। জি, জি। আচ্ছা, দেখি যে আমাদের পরবর্তীতে সবগুলো আরো কয়েকটা স্টেপে তো আসবে। এটা তো জি। ফার্স্ট লোগো আসছে, তাই না? পুরোপুরি তো রান হইতে হবে। জি, বাস। আলহামদুলিল্লাহ, দেখো আমাদের সেকেন্ড লোগো চলে আসছে, তাই না? জি, বাস। সেকেন্ড লোগো আসা মানে হলো আমাদের সেটটা ইনশাল্লাহ এখন রান করবে, তাই না? জি, বাস। কারণ সেকেন্ড লোগো যতক্ষণ না আসবে, এই যে দেখো রিংটোনের শব্দ হইলো, জি, মানে সেকেন্ড লোগো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কনফার্ম হইতে পারবো না যে আমাদের সেটটা কি প্রপার রান করবে কিনা। জি, বাস। হ্যাঁ, এই যে দেখো আমাদের পুরো রান হয়ে গেছে, ঠিক আছে? জি, ভাই। টোটাল প্রোগ্রাম এসে পড়ছে না? জি, ভাই। এই যে দেখো কাস্টমারের লক আছে, লক তো আর আমরা জানি না, তাই না? জি, ভাই। কাস্টমারের সাথে যোগাযোগ করে তারপরে পিন নাম্বার নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে এই সেটটা যে আমরা কাজ করলাম, জি, ভাই। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের ডাবল টাকার যে সিপিইউগুলো আছে সেগুলো রিভলভ করার জন্য যেই প্রসেস আছে, জি, ভাই। সেই প্রসেসটা তো তোমাদের সব কিছুই দেখানো হয়েছে না? জি, ভাই। আচ্ছা, সেইটার জন্য তোমার যে কী করতে হবে, তোমার কোথায় ইয়ার কত দিবা, হিট কত দিবা, সব কিছু তো বুঝতে পারছো। জি, বাস। আর ডাবল টাকার আইসি একদম পাতলা থাকে, খুব সেনসিটিভ জিনিস, সেটা সাবধানে কাজ করতে হবে। কোনো রকম ট্র্যাক যাতে মিসিং না হয় বা উঠে না যায়, এবং তোমার কোথাও যাতে কোনো শর্ট না হয়। শর্ট হলে কিন্তু রিভলভ করতে সমস্যা, প্লাস সেখানে ইউবি গ্লুও মারতে হয়। তাহলে আমরা যেটা কাজ করছি, কোথাও কি কোনো ড্যামেজ হয়েছিল? না, বাস। কোনো ট্র্যাকের সমস্যা হয়েছে? না, বাস। হয় নাই। তাহলে এইভাবেই কিন্তু কাজ করতে হবে। ওকে, ওকে বাস।